সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম পরিচ্ছেদের ভাষা নিয়ে আলোচনা করব। তো চলো যাওয়া যাক আজকের আলোচ্য বিষয়ে। ওকে, সপ্তম শ্রেণীর ভাষা, আমরা আজকে ভাষা নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং যে নোটগুলো দেব এগুলোই মোটামুটি এমসিকিউ আকারে পরীক্ষায় আসবে এবং দেখা গেল এই ভাষা সম্পর্কে তোমার দক্ষতা অর্জন হবে। লিখছি ভাষা, যাকে ইংরেজিতে বলা হয় ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ইংরেজি লিখি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ বা ভাষা। এখানে আমরা বাংলা ভাষা বলছি না, পৃথিবীর তাবৎ ভাষার সংজ্ঞা আমরা আজকে বলবো একই। পৃথিবীর যত ভাষা আছে তার একই উদ্দেশ্য, সেটা হচ্ছে পারস্পরিক যোগাযোগ রক্ষা করা, অর্থাৎ মনের ভাব প্রকাশ করা। আমরা দেখব যে ভাষার উদ্ভব হয়েছে কিভাবে। আমরা নোট দেব। এক নাম্বার লিখব ভাষার উদ্ভব কেন হয়েছে। ভাষার উদ্ভব কেন হয়েছে, অর্থাৎ ভাষার উদ্ভব হয়েছে ভাব প্রকাশের প্রয়োজনে। আমরা লিখব ভাব প্রকাশের প্রয়োজনে, অর্থাৎ ভাষার উদ্ভব কেন হয়েছে, একই সাথে এটা প্রশ্ন এটা উত্তর, বা এটা প্রশ্ন এটা উত্তর, যেভাবে আসুক। এমসিকিউ যখন আসবে তখন বিভিন্ন অপশন থাকবে, কিন্তু আমরা অপশন শিখছি না, আমরা ডিরেক্ট শিখছি যে ভাষার উদ্ভব কেন হয়েছে, ভাব প্রকাশের প্রয়োজনে। আবার যদি বলি ভাব প্রকাশের প্রয়োজনে কি উদ্ভব হয়েছে, ভাষার উদ্ভব হয়েছে। 2 নম্বর দাও। 2 নম্বর দিয়ে দেখো যে মানব গোষ্ঠীর, অর্থাৎ মানুষ যারা আছে, অন্যান্য প্রাণীরও ভাষা আছে কিন্তু সেগুলো আমরা ব্যাকরণের সঙ্গে ভাষা বলছি না। মানব গোষ্ঠীর মূল্যবান সম্পদ, অর্থাৎ মূল্যবান সম্পদ, সবচেয়ে মূল্যবান সম্পদ কি? মানব গোষ্ঠীর সবচেয়ে মূল্যবান সম্পদটাই হচ্ছে ভাষা। তাহলে মানব গোষ্ঠীর মূল্যবান সম্পদ ভাষা। এই ভাষার কারণে মানুষ বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে অবস্থান করেছে এবং জাতির সৃষ্টি হয়েছে বিভিন্ন সময়ে। আদিমকালে, অর্থাৎ মানুষ যখন আদিম যুগে ছিল তখন তারা গুহায় ছিল, তখন তাদের ভাষাগুলো কেমন ছিল? তো আদিম মানুষের ভাষাগুলো কেমন ছিল? আগেকার মানুষের আদিমকালে আমরা যদি দেখি আদিমকালে বা আদিকালে মানুষ যে ভাষাগুলো ব্যবহার করত, আদিমকালে মানুষের ভাব বিনিময়ের আদিমকালে মানুষের কি করত? নিজেরা ভাব বিনিময় করত বিভিন্ন মাধ্যমে। ভাব বিনিময়ের মাধ্যম, অর্থাৎ কি মাধ্যমে তারা ভাব বিনিময় করত। আমরা দেখি কি মাধ্যমগুলো তারা ব্যবহার করেছে। প্রথম ছিল হলো মানুষ যেটা করত, ইশারা ইঙ্গিত করত, অর্থাৎ মানুষ একে অপরকে ইশারার সাহায্যে বোঝাতে চেষ্টা করত। অর্থাৎ তারা যখন পশু শিকার করে আসতো, তারপর দেখা গেল তারা কিভাবে সেটা শিকার করেছে সেটাকে তারা অ্যাক্টিং করে, অর্থাৎ অভিনয় করে সেটাকে দেখাতো। তো আমরা দেখব ইশারা ইঙ্গিত। প্রথম যেটা ছিল সেটা হলো ইশারা ইঙ্গিত। প্রথম সেটা হচ্ছে ইশারা ইঙ্গিত। তো এখনো মানুষ ইশারার মধ্য দিয়ে মানুষ এখনো মনোভাব প্রকাশ করে। যখন এভাবে ডাকা হয় তখন বোঝা যায় যে ডাকছি, এভাবে যখন ধরি তখন বোঝা যাচ্ছে যে কল করতে বলা হচ্ছে। এই বিভিন্ন সিম্বলগুলো আমরা এখনো ব্যবহার করি, ইশারা ইঙ্গিত। তারপরে যদি দেখি আরেকটা, আমরা এর পাশাপাশি অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, অর্থাৎ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অঙ্গভঙ্গির মধ্য দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, অর্থাৎ মুখ দিয়ে যখন দেখাতো তো মুখ দিয়ে বলার ব্যাপারটা ছিল, এরকম নানান অঙ্গভঙ্গির ব্যাপারগুলো ছিল। তারপর আমরা যদি দেখি গ নাম্বার, নাচ, অর্থাৎ নৃত্যটাও একটা ভাষা। নাচ যেমন আনন্দ যখন হতো তারা তখন ডান্স করত, এটা একটা আনন্দ প্রকাশের ভাষা। বা বিভিন্ন মুদ্রা তারা ব্যবহার করতো নাচের মধ্যে, যেটার মধ্য দিয়ে তারা ভাষার বহিঃপ্রকাশ ঘটেছে। ঘ নাম্বারে আমরা দেখব চিত্র। তো আদিম মানুষরা কি করতো, তারা এই চিত্র বানাতো, এই চিত্রের মাধ্যমে প্রকাশ করা যেত। একটু উদাহরণ দিলে বোঝা যায় চিত্র এখনো ভাষা। যেমন একটা আমের ছবি তুমি আঁকলে, যেটাকে বাংলায় বলছি আম, ইংরেজিতে হলো ম্যাঙ্গো,
আরবিতে বললে সেটা বলা হয় আম্বাজুন। তো বস্তুটা একই, কিন্তু বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে সেটাকে ডাকা হচ্ছে। তো চিত্রও একটা ভাষা। এগুলো ভাষা ছিল আদিম মানুষের ভাব বিনিময়ের ভাষা। নেক্সট আমরা 4 নাম্বারে দেখব। এবারে দেব হলো আমরা 4 নাম্বার। ওকে, আমরা লিখব নাম্বার 4 আমরা দেব হচ্ছে যে সভ্যতার প্রথম পদক্ষেপ কি ছিল। মানুষ যখন সভ্য হতে শুরু করলো, তো সেই সভ্যতার প্রথম পদক্ষেপ সভ্যতার প্রথম পদক্ষেপ মানুষ দেখা গেল বিভিন্ন হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচার জন্য সংঘবদ্ধভাবে বাস করতে শুরু করেছিল। আর এই সংঘবদ্ধতাই মানুষকে একটা সভ্যতার প্রথম ধাপ হিসেবে আমরা লক্ষ্য করি। তাহলে সভ্যতার প্রথম পদক্ষেপ কি? সংঘবদ্ধ হয়ে কাজ করা। সংঘবদ্ধ হয়ে কাজ করা, অর্থাৎ তারা সংঘবদ্ধ হয়ে কাজ করা শুরু করেছিল। 5 নাম্বার, আমরা 5 নাম্বার দেখব। 5 নাম্বার হচ্ছে, আমরা যদি দেখি কি দেওয়া যায়, সেটা হচ্ছে যে ভাষা কি, আমরা আসলে কোনগুলোকে ভাষা হিসেবে নেব, ইশারা, ইঙ্গিত, নাচ, গান এগুলোকে নেব কিনা। কিন্তু আমরা দেখব যে মানুষের কণ্ঠ নিঃসৃত ভাষাটা হতে হবে। এখন যেটা আমরা বলছি যে মানুষের কণ্ঠে হতে হবে, সেটা কণ্ঠ নিঃসৃত মানে কণ্ঠ থেকে বের হতে হবে। নিঃসৃত মানে বের হওয়া, কণ্ঠ থেকে বের হতে হবে, সেরকম কণ্ঠস্মৃত এবং বাগধ্বনি, অর্থাৎ আমরা যে ধ্বনি যে যন্ত্রগুলো দিয়ে কথা বলি সেগুলোকে বলে বাগযন্ত্র, বাগধ্বনি। তাহলে কি দাঁড়ালো? মানুষের কণ্ঠ নিঃসৃত বাগধ্বনি ভাষা। এটা হলো ভাষা। মানুষের কণ্ঠ নিঃসৃত হতে হবে এবং সেগুলো বাগধ্বনি হতে হবে। আমরা বাগযন্ত্রগুলো দেখবো, আসলে কোন কোন যন্ত্রের মাধ্যমে মানুষ কথা বলে। সেগুলো হচ্ছে বাগযন্ত্র। কথাটা ছিল বাক, এই যে বাক যোগ যন্ত্র, এই সন্ধি করার ফলে এটা হয়েছে বাগযন্ত্র। তো এই বাগযন্ত্রগুলো কি কি আমরা দেখব। প্রথমে হলো বাতাস উৎপন্ন করার জন্য দরকার হলো ফুসফুস। এই ফুসফুসটা আসে কণ্ঠনালীর মধ্য দিয়ে। তাহলে কণ্ঠনালী। তারপর হলো আর কি কি আছে? কণ্ঠনালী, কণ্ঠ আছে, এই যে মানুষের এটা হলো ভোকাল কর্ড, কণ্ঠ। তাহলে কণ্ঠনালীর পর হলো কণ্ঠ। তারপরে রয়েছে হলো জিহ্বা। এই জিহ্বার কারণে উচ্চারণের তারতম্য হয়। জিহ্বা, এবং জিহ্বা হচ্ছে সবচেয়ে সচল বাক প্রত্যঙ্গ। আমরা যে কথা বলি জিহ্বা সবসময় বেশি চলে, জিহ্বা। তারপর আছে ওষ্ঠ, অর্থাৎ ঠোঁট, ওষ্ঠের সাহায্যে আমরা যেমন প, ফ, ব, ভ এই ধ্বনিগুলো উচ্চারণ করি, এবং কথা বলার সময় ঠোঁট কখনো চিকন হয়, কখনো প্রসারিত হয়, ওষ্ঠ। তারপর আছে দাঁত, অর্থাৎ দন্ত আছে। তারপর আছে নাসিকা হলো নাক, নাসিকা অর্থাৎ নাক। এবং রয়েছে মুখ বিবর, অর্থাৎ মুখের ভিতর, মুখ বিবর। এগুলো ছিল আমাদের বাকযন্ত্র। এবার দেখি আমরা ভাষার সংজ্ঞা জানার চেষ্টা করব। আমরা 7 নাম্বার থেকে ভাষার সংজ্ঞা জানবো, আসলে ভাষা কাকে বলে এবং বিভিন্ন জন কিভাবে এই ভাষার সংজ্ঞাটা দিয়েছেন। আমরা যদি দেখি 7 নাম্বারে ভাষার সংজ্ঞা, এবং বৈশিষ্ট্য তুলে ভাষার সংজ্ঞা। তাহলে আমরা লিখবো ভাষার সংজ্ঞা, অর্থাৎ ভাষা কাকে বলে। ভাষার সংজ্ঞা, ভাষা কাকে বলে। মনের ভাব প্রকাশের জন্য আমরা লিখবো মনের ভাব প্রকাশের জন্য মানুষ, অর্থাৎ মানুষ অপরের বোধগম্য, অর্থাৎ অপরে যেন অন্যজনে বুঝতে পারে, অপরের বোধগম্য অর্থাৎ অন্যজনে যেন বুঝতে পারে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি, অর্থাৎ অনেকগুলো ধ্বনি হতে পারে, যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে
থাকে তাকে ভাষা বলে, তাকে ভাষা বলে। আমরা সহজভাবে বলতে পারি যে মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। এবার দেখি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন। ভাষার সংজ্ঞা দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ইনি একজন ভাষাবিদ বা পণ্ডিত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ইনি ভাষার সংজ্ঞা দিয়েছেন কিভাবে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষার সংজ্ঞা দিয়েছেন, শহীদুল্লাহ দীর্ঘিকার হবে, শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে ভাষার সংজ্ঞাটা দিয়েছেন, ঠিক আছে, এর মতে অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ভাষাটা কি আমরা দেখব যে মনুষ্য জাতি, তিনি সাধু ভাষা ব্যবহার করেছেন। মনুষ্য জাতি, মনুষ্য জাতি অর্থাৎ মানব জাতি বা মানুষ যে ধ্বনি বা ধ্বনি সকল মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। তিনি বলছেন যে তার নাম ভাষা, তার নাম ভাষা। পরীক্ষায় এটা এমসিকিউ ভাবে আসে যে মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা, এটি কে বলেছেন? তাহলে উত্তর হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মনে রাখার একটি সহজ উপায় আছে যে লাইনটার শুরুতে মনুষ্য জাতি অর্থাৎ মনুষ্য জাতি দিয়ে শুরু হয়েছে সেটা ধরে নেব আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাষা। এবারে দেখবো আমরা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি বলেছেন। আরেকজন ভাষাবিদ রয়েছেন, তো তার নাম হচ্ছে ডক্টর সুনীতি কুমার। হ্যাঁ, তো তিনি ভাষার সংজ্ঞা কি দিয়েছেন আমরা একটু দেখব। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন ভাষার সংজ্ঞা দিতে গিয়ে? তিনি যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রথম শুরুটা ছিল মনুষ্য জাতি, এতটুকু মনে থাকলে পরীক্ষার খাতায় তোমরা এমসিকিউ গুলো ধরতে পারবে যেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন। আর সুনীতি কুমার প্রথমে বলেছেন মনের ভাব প্রকাশের জন্য, তাহলে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন, অনেক কথা বলেছেন, ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোন বিশেষ সমাজে ব্যবহৃত, এটা একটা উল্লেখযোগ্য কথা, কোন বিশেষ সমাজে ব্যবহৃত। যেমন ইন্ডিয়া তারা ব্যবহার করছে হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি, জাপানিজরা জাপানিজ, চাইনিজরা চাইনিজ, এরকম বিশেষ বলছে যে কোনো বিশেষ সমাজে অর্থাৎ ওই জনগোষ্ঠীর জন্য আর কি বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত, অর্থাৎ সেগুলো স্বতন্ত্রতা আছে, আলাদা স্বতন্ত্রভাবে অবস্থিত, অনেক লম্বা সংজ্ঞা, অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। বাক্যে প্রযুক্ত, আবার সেগুলোর বাক্য আছে, বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে।
এই হলো ভাষার সংজ্ঞা। তাহলে আমরা এখন কি দাঁড়ালো, আমরা যদি দেখি 8 নম্বরে আমরা আমাদের একটা মতামত দিতে পারি, সবগুলো মিলে একই কথা দাঁড়ালো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সবার কথাগুলো নিয়ে আমরা একটি ভাষার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে মানুষের মনোভাব প্রকাশক, সংক্ষেপে বলবো মানুষের মনোভাব অর্থাৎ মনের ভাব আর কি, মনোভাব প্রকাশক, মনোভাব প্রকাশক, মানুষের মনোভাব প্রকাশক, কণ্ঠ নিঃসৃত, কণ্ঠ নিঃসৃত, কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি সমষ্টি ভাষা, অর্থবহ ধ্বনি সমষ্টি হলো ভাষা। এই ছিল আমাদের ভাষার সংজ্ঞা। এবার দেখবো আমরা ভাষার বৈশিষ্ট্য কি কি। আমাদের এবারের আলোচনা হচ্ছে ভাষার বৈশিষ্ট্য। এতক্ষণ জানলাম ভাষা কাকে বলে এবং আদিকাল থেকে মানুষ এই ভাষার জন্য অনেক প্রচেষ্টা করেছে একটা মার্জিত ভাষায় আসতে। মানুষ আগে এভাবে কথা বলতে পারতো না, আজ থেকে 1000 বছর পূর্বে ভাষা এরকম ছিল না। তো আমরা দেখি ভাষার বৈশিষ্ট্য। আমরা এখানে দেবো 8 নাম্বার, ভাষার বৈশিষ্ট্য। এভাবে লিখবো ভাষার বৈশিষ্ট্য 4টি। পরীক্ষা আসতে পারে ভাষার বৈশিষ্ট্য কয়টি? উত্তর হচ্ছে ভাষার বৈশিষ্ট্য 4টি। কি কি আমরা দেখব? প্রথমে কণ্ঠ নিঃসৃত। প্রথম হচ্ছে কণ্ঠে আসতে হবে, কণ্ঠ নিঃসৃত। বইয়ে অনেক লম্বা দেওয়া আছে, আমরা অত মুখস্থ রাখবো না। কণ্ঠ নিঃসৃত ভাষার বৈশিষ্ট্য একটা হচ্ছে কণ্ঠ, অর্থাৎ দেখা গেল যে আওয়াজটা উৎপন্ন হবে সেটা হাতে তালি দিয়েও আওয়াজ উৎপন্ন করা যায়, কিন্তু হাতে তালি দিয়ে আওয়াজ উৎপন্ন করাকে আমরা ভাষা বলছি না, আমরা বলছি যে কণ্ঠ থেকে সেটা বের হতে হবে। তারপরে আছে হলো অর্থ থাকতে হবে, সেটার একটা অর্থ থাকতে হবে, অর্থাৎ আমি যে ধ্বনির উচ্চারণ করলাম সেই ধ্বনিটার একটা অর্থ থাকতে হবে, যেটাকে বলছে অর্থদ্যোতকতা। অর্থদ্যোতকতা এটা থাকবে। 3 নম্বরে থাকবে হচ্ছে বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত। তো এই ভাষাটা যেমন এখন যদি কোরিয়ান কথা বলে আমি বুঝবো না, তো ব্যাপারটা হচ্ছে সেটা ওই সম্প্রদায়ের লোক বুঝবে, ওই জাতির লোক বুঝবে, সেজন্য বলছে যে ভাষা হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়, এটা থাকবে বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত, এটা একটা গুণ থাকবে ভাষার, প্রচলিত। 4 নাম্বার আমরা যদি দেখি, 4 নাম্বার হচ্ছে ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। তাহলে ভাষাটা কি? মানুষের স্বেচ্ছাকৃত আচরণ, স্বেচ্ছাকৃত আচরণ অর্থাৎ মানুষ কথা বলে, সবসময় কথা বলে, এটার জন্য আলাদা রকম কোনো ফোর্স করতে হয় না বা কোনো মেশিন চালু করতে হয় না। মানুষ যখন যেটা বলার প্রয়োজন অটোমেটিক্যালি সেটা বলে ফেলে। সেটাই বলছে যে মানুষের স্বেচ্ছাকৃত এটা আচরণ এবং অভ্যাস, এটা একদিনে তৈরি হয়নি, ও অভ্যাস। এই 4টি গুণ হচ্ছে ভাষার বৈশিষ্ট্য বা গুণ, এই 4টি। ভাষার পরিবর্তন হয় কিভাবে? 9 নম্বরে আমরা লিখব ভাষার পার্থক্য এবং পরিবর্তন ঘটে। আমরা লিখব ভাষার এই যে পার্থক্য, দেশে দেশে পার্থক্যগুলো হয়, কেন হয়? ভাষার পার্থক্য এবং পরিবর্তন ঘটে। ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। পরীক্ষায় এটা বেশিরভাগ আসে, তোমরা স্টার চিহ্ন দিতে পারো যে এটা যে কোনো পরীক্ষায়, যে কোনো স্কুলের পরীক্ষায় এমসিকিউ হিসেবে এটা বেশি আসে আর কি, এটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কি কি মাধ্যমে? দেখব দেশ, প্রথম হলো দেশ থেকে দেশের ভাষার পরিবর্তন হয়, পার্থক্য হয়, দেশ থেকে দেশের ভাষা, এক দেশ থেকে আরেক দেশের ভাষার পার্থক্য রয়েছে। আর কি? কাল মানে সময়ের প্রেক্ষাপটেও ভাষা বদলে যায়, দেশ কাল। আর হলো পরিবেশ ভেদে, অর্থাৎ এক এক পরিবেশে এক এক ভাষা, পরিবেশ ভেদে। তাহলে আমরা পাইলাম ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে দেশ কাল ও পরিবেশ ভেদে। দেশ কাল, এখানে একটা ও দিই, আমরা কমা না দিয়ে ও দিই, ভালো হবে। দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে।
এবার দেখবো যে পৃথিবীতে কতগুলো ভাষা আছে। পৃথিবীতে অনেকগুলো ভাষা রয়েছে। পৃথিবীতে মানুষের ভাষা রয়েছে প্রায় কত ৩,৫০০-এর মতো ভাষা আছে। পৃথিবীতে মানুষ কথা বলে এরকম ভাষা আছে ৩,৫০০-এর মতো। তাহলে এটা ছিল ৯ নাম্বার। ৯ নাম্বার, অর্থাৎ ৯ নাম্বার আমরা দেখব পৃথিবীতে প্রচলিত আছে, প্রচলিত অর্থাৎ চলে যে ভাষাগুলো, প্রচলিত ভাষার সংখ্যা কত আমরা যদি বলি সংখ্যা, তখন উত্তরে বলবো প্রায় ৩,৫০০। ৩,৫০০ যদি সংখ্যায় লিখি ৩,৫০০। ৩,৫০০ পৃথিবীতে ভাষার সংখ্যা ৩,৫০০। আর আমাদের যে বাংলা ভাষা, এই যে বাংলা ভাষার স্থান হলো ষষ্ঠ। বাংলা ভাষার স্থান, এই যে ৩,৫০০ ভাষার মধ্যে বাংলার স্থান বা পজিশন হচ্ছে ষষ্ঠ বা ৬, ষষ্ঠ। আর ১ নম্বর ভাষা হচ্ছে মান্দারিন ভাষা, চায়নারা যে ভাষায় কথা বলে। অনেকে হয়তো তোমরা চিন্তা করবে তাহলে ইংলিশ গেল কই? ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা, যেটা কারো ব্যক্তিগত নয়। ১১ নম্বরে আমরা দেখব যে ভাষা, আমাদের যে বাংলা ভাষা, এটা কতদিনের পুরানো? বাংলা ভাষা হচ্ছে ১০০০ বছরের পুরনো। এবার আসি বাংলা ভাষায়। বাংলা ভাষা ১০০০ বছরের পুরনো। ১০০০ বছরের পুরনো। তোমাদের বইয়ে আবার আরেক জায়গায় বলা হচ্ছে, যেটা এই বাংলা ভাষাটা তোমাদের বইয়ে দেখো, বইয়ের মোটামুটি শেষের দিকে, পৃষ্ঠা ২ এর শেষের দিকে, দ্বিতীয় ১, ২, ৩, চতুর্থ লাইনে বাংলা ভাষা প্রায় ১৫০০ বছরের পুরনো। তাহলে এখানে বলছে বাংলা ভাষা ১০০০ বছরের পুরনো, আরেক লাইনে বলছে বাংলা ভাষা ১৫০০ বছরের পুরনো। বাংলা ভাষা ১০০০ বছরের পুরনো, আবার এখানে বলছে প্রায় ১৫০০ বছর পুরনো। প্রায় ১৫০০ বছরের পুরনো। ওকে, ১৫০০ বছরের পুরনো। তাহলে এটার সাথে এটার পার্থক্য কি? এখানে বলছে ১০০০ বছরের পুরনো, এখানে প্রায় ১৫০০ বছরের পুরনো। অর্থাৎ দুটো কথাই বলা হয়েছে একসঙ্গে, দুটোই রাইট। এখন অপশন যদি থাকে এরকম দুটো, তাহলে তো সমস্যা, তাহলে কোনটা দেয়া যায়? অর্থাৎ এখানে এক্ষেত্রে দুটোই রাইট, দুটোই সঠিক। তবে আশা করি যারা এমসিকিউ প্রণয়ন করেন একই সাথে এই দুটো ব্যবহার করবেন না। তো বাংলা ভাষার জন্ম হয়েছিল কবে আমরা যদি একটু দেখি। বাংলা ভাষা আসলে মানুষের মতো তার দিনক্ষণ তারিখ নেই যে সে এত সালের এত তারিখে ভোর ৬টায় কিংবা রাত ১০টায় জন্মগ্রহণ করেছেন। এরকম জন্মতিথি বা জন্ম সময় উল্লেখ করা বড় কঠিন। তবে অনুমান করা হচ্ছে, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এরা অনেক গবেষণা করে চর্যাপদের ভাষাকে বিশ্লেষণ করে তারা চিন্তা ভাবনা করে বলেছেন যে বাংলা ভাষার জন্ম হয়েছিল ৭ম শতকে, অর্থাৎ ৬৫০ থেকে ৯৫০-এর মধ্যে, এরকম একটা ধারণা তারা করেছেন আর কি। তাহলে আমরা যদি দেখি, এখানে দেখি বাংলা ভাষার জন্ম, আমরা একটা কথায় আসি যে বাংলা ভাষার জন্ম ৭ম শতকে। আমি সংখ্যায় লিখি ৭ম শতকে। এই ৭ম শতকটা কত? অর্থাৎ ৬০১ সাল থেকে ৭০০ এর ভিতরে, ৬০১ থেকে ৭০০। তাহলে বাংলা ভাষার জন্ম হলো ৭ম শতকে, অর্থাৎ ৬০১ সাল থেকে ৭০০ সালের মধ্যে। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি বলছেন বাংলা ভাষার জন্ম ৬৫০। আর ডক্টর সুনীতি কুমার বলছেন যে না, ৬৫০ নয়, ৯৫০। সুনীতি কুমারের মতে, সুনীতি কুমার বলছে যে ৯৫০। তো ওই যদি আমরা ৯৫০ ধরি, তাহলে এখন কত সাল? ৯৫০ থেকে এখন হলো ২০২৫। তাহলে তারপর কত হয়? এটা ধরলে ওই ১০০০ প্লাস, আর এটা ধরলে প্রায় ১৫০০।
তো এই কনফিউশনগুলো রয়ে গেছে। ওকে, আমরা এরপরে দেখব আমাদের যে ভাষার রীতি। দেখলাম যে বাংলা ভাষার জন্ম কত সালে হয়েছে, একটু ছোট করে দেখার চেষ্টা হলো। আরো একটু ব্যাপার আছে, সেটা আমরা দেখি যে বাংলা ভাষার আসলে আদি পরিচয় কি, বা বাংলা ভাষার উৎসটা কি, কোত্থেকে সেই বাংলা ভাষা। আমরা দেখব যে বহু পুরনো একটা ভাষার মূল উৎস, সেটার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এটার উৎপত্তি ঘটেছে। তাহলে আমরা লিখব হলো বাংলা ভাষার আদি উৎস হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। এই যে ইন্দো ইউরোপীয় ভাষা, বাংলা ভাষার আদি উৎস হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। এই ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। শুধু বাংলা ভাষাই নয়, আর অনেক ভাষার সৃষ্টি হয়েছে এই ইন্দো ইউরোপীয় থেকে, নানান বিবর্তনের মধ্য দিয়ে, পরিবর্তনের মধ্য দিয়ে। আর এই যে ইউরোপের এই যে ইন্দো ইউরোপীয়টা ছিল 5000 বছর পূর্বে। আজ থেকে এই ভাষাটা ছিল 5000 বছর পূর্বে। 5000 বছর পূর্বে, আজকে থেকে 5000 বছর আগে এই ইন্দো ইউরোপীয় ভাষাটা চালু ছিল। সেটা কোথায়? সেটা হলো ইউরোপের মধ্যভাগ থেকে। এটা ছিল ইউরোপের মধ্যভাগ, অর্থাৎ মধ্য ইউরোপের এখান থেকে মধ্যভাগ, ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্ব, এখানে বলছে দক্ষিণ পূর্বাংশ ভূভাগে, মধ্যভাগ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব, পুরো ইউরোপ জুড়ে ছিল না, মধ্যভাগ হতে দক্ষিণ পূর্ব এই অংশ, দক্ষিণ পূর্বাংশ ভূভাগে, অর্থাৎ ভূভাগে কি হয়েছিল? ইন্দো ইউরোপীয় এই ভাষাটা প্রচলনটা ছিল। এই ভাষার প্রচলন ছিল, ইন্দো ইউরোপীয় ভাষা প্রচলন ছিল। তাহলে বাংলা ভাষার আদি উৎস হলো ইন্দো ইউরোপীয় ভাষা। আর এই ইন্দো ইউরোপীয় ভাষাটা আজ থেকে 5000 বছর পূর্বের একটা ভাষা, যেটা ইউরোপে ছিল। এতটুকু জানলেই হবে। আমরা নেক্সট যেটা জানছি সেটা হলো আমাদের যে ভাষা, এই ভাষার রীতি কি, স্টাইল কি। আমাদের যে বাংলা ভাষা আছে, এই বাংলা ভাষাটা আমরা দুটো রীতি ব্যবহার করে থাকি। পৃথিবীর সব ভাষারই দুটো রীতি রয়েছে। তো আমরা দেখব সেই রীতি, অর্থাৎ এক কথা হলো সাধু এবং চলিত নিয়ে আমরা কথা বলছি। সাধু চলিত নিয়ে যদি কথা বলি, তাহলে বাংলা ভাষাটা কাদের ভাষা? বাঙালিদের ভাষা। এই ভাষায় বহু মানুষ কথা বলে। তাহলে ভাষার রূপ কয়টি? আমরা ডিরেক্ট লিখে ফেলবো, ভাষার রূপ দুইটি। ভাষার রূপ হচ্ছে দুটি, একটা হলো লেখার ভাষা, একটা বলার ভাষা। যেমন গ্রাম অঞ্চলে মানুষ যে ভাষায় কথা বলে, সেগুলো বই পুস্তকে আমরা লিখি না, এটাই আর কি। কিন্তু আমরা যেটা ভাষা দিয়ে আমরা লিখি, সে ভাষায় আমরা কথাও বলি। তাহলে ভাষার রূপ দুইটি, সেটা কি কি? একটা হলো লেখ্য ভাষা, অর্থাৎ লেখার ভাষা। আরটা হচ্ছে কথ্য ভাষা, অর্থাৎ বলার ভাষা। ভাষার রূপ হচ্ছে দুটি, একটা হচ্ছে লেখ্য ভাষা বা লেখার ভাষা, আমরা লেখ্য ভাষা লিখতে পারি, বা লেখার ভাষা। আরটা হচ্ছে কথ্য ভাষা, সেটা কি? অর্থাৎ বলার ভাষা বা মুখের ভাষা, সব একই, মুখের ভাষা একই কথা। তাহলে ভাষার রূপ হচ্ছে দুটি, একটা লেখ্য ভাষা আর হলো কথ্য ভাষা, অর্থাৎ লেখার ভাষা এবং বলার ভাষা। কিন্তু আমাদের এই যে লেখ্য ভাষা দু রকমের রয়েছে, লেখার ভাষা আছে 2 রকমের। সেটা হচ্ছে ভাষার রূপ গেল, ভাষার রীতি, অর্থাৎ বাংলা ভাষার রীতি আছে 2টা। বাংলা ভাষার রীতি, অর্থাৎ এগুলো ক্লাস 7 অনুযায়ী বলা হচ্ছে, ক্লাস ভেদে এগুলোর আরো ক্লাসিফিকেশন আছে, প্রমিত আছে, তারপর হচ্ছে মান রীতি আছে, অনেক কিছু আছে। বাংলা ভাষার রীতি তো আমরা আঞ্চলিক আছে। বাংলা ভাষার রীতি হচ্ছে 2টি, বাংলা ভাষার রূপ হলো 2টা
রীতিও দুইটা রীতি কি কি? একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত। একটা হলো সাধু ভাষা আর হলো চলিত ভাষা। সাধু ভাষা আর একটা হচ্ছে চলিত ভাষা। তাহলে বাংলা ভাষার রীতি পেলাম আমরা দুটো, একটা হলো সাধু ভাষা রীতি আর একটা হলো চলিত ভাষা রীতি। সাধু ভাষা বা চলিত ভাষা এইভাবেও আমরা বলতে পারি, অথবা সাধু রীতি বা চলিত রীতি সেটা আমরা বলতে পারি। ওকে, আমরা এবার নেক্সট যদি দেখি 17 নম্বর প্রশ্ন। তো এখানে আমরা যদি দেখি যে বাংলা ভাষার প্রাচীন লিখিত, তাহলে সাধু ভাষা কি? সাধু ভাষা শুধুমাত্র লেখার ভাষা, শুধুমাত্র লেখার ভাষা, অর্থাৎ এই ভাষায় মানুষ কথা বলে না, লেখার ভাষা। সাধু ভাষায় মানুষ কথা বলে না। যেমন আমি ভাত খাচ্ছি, কিন্তু এটা সাধু ভাষা হলে হতো আমি ভাত খাইতেছি, যাইতেছি, হ্যাঁ, করব এটা হয়তো করিব, পড়বো এটা হয়তো পড়িব। তো এই এত লম্বা সময় নিয়ে বলার সময় নেই, যে কারণে মানুষ সাধু ভাষা বলে না। তাহলে কি ছিল? আরেকটা ব্যাপার ছিল যে বাংলা সাহিত্যের যে যুগ রয়েছে, সেই প্রাচীন যুগ থেকে একেবারে মধ্যযুগ পর্যন্ত, অর্থাৎ 1800 সালের আগ পর্যন্ত যতগুলো সাহিত্য রচিত হয়েছে সব পদ্য ভাষায়, অর্থাৎ কবিতায়। এই জন্য বলছে যে বাংলা সাহিত্যের, আমরা যদি দেখি বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ, অর্থাৎ প্রাচীন থেকে মধ্যযুগ, এটা কত? 650। আমরা যদি দেখি 650 থেকে 1200, এটা হলো প্রাচীন, আর মধ্য হলো 1201, এখানে না লিখি, আর এই মধ্যটা হচ্ছে 1201 থেকে 1800 এই সাল পর্যন্ত। অর্থাৎ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হলো 650 থেকে 1200 এবং মধ্যযুগ হলো 1201 থেকে 1800 এই সময় পর্যন্ত। মধ্যযুগে, ঠিক আছে, মধ্যযুগে প্রাচীন বাংলা সাহিত্যের প্রাচীন ও, আমরা ও কথাটা এখানে দিই, ও মধ্যযুগে, প্রাচীন ও মধ্যযুগে পদ্য অর্থাৎ কবিতা আর কি, পদ্যই ছিল কি? ভাব প্রকাশের প্রধান বাহন। তাহলে আমরা বলবো যে সে সময় গদ্য ছিল না, কবিতা ছিল, পদ্যই ছিল ভাব প্রকাশের মাধ্যম বা বাহন। অর্থাৎ কেউ যদি কোনো একটা স্টোরি বলতে চাইতো, সেটা ছন্দে ছন্দে বলতো, কবিতার মতো বলতো। তবে হ্যাঁ, কিছু দলিল, দস্তাবেজ বা চিঠিপত্র এগুলো গদ্যে লেখা হতো। চিঠি তো আর কবিতায় লেখা হয় না। এই দুটো জিনিস হয়তো গদ্যে ছিল, সেটা খুব সীমিত ছিল, মানুষ অত বেশি লিখতে পড়তে জানতো না। তাহলে আমরা দেখব আমাদের এবারে হলো 19 নাম্বার, আমরা দেখব 19। তাহলে আমরা এই পর্যায়ে পেলাম ভাষার রূপ দুটি, একটা হচ্ছে লেখার ভাষা, একটা বলার ভাষা। আবার লেখার ভাষারও দুটো ভাগ রয়েছে, একটা সাধু এবং একটা চলিত। তো হলো 19 নাম্বার আমরা দেখব যে কিভাবে গদ্যের সূচনা হলো। আমরা দেখব এখানে লিখব 19 শতকে, 19 শতকের সূচনায়, 19 শতকের সূচনায় মানে শুরুতে সাধু ভাষার জন্ম, 19 শতকটা কত? অর্থাৎ 1801 থেকে 1900, ঠিক এই সময়টা আমরা যদি লক্ষ্য করি, এই সময়টা হচ্ছে ব্রিটিশদের শাসন। ব্রিটিশরা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা এদেশের ক্ষমতাভার দখল করে নিয়েছিল, এবং তারা 1800 সালে যে কাজটা করেছিল, 19 শতকের পরে 1800, অর্থাৎ দেখা গেল তারা যে কাজটা করেছিল 1800 খ্রিস্টাব্দে একটা কাজ করেছিল, সেটা হচ্ছে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিল 1800 খ্রিস্টাব্দে। এটা পরীক্ষা একটু আসে। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠিত হয়। একবার চিন্তা করো, 1800 খ্রিস্টাব্দে যখন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, ঠিক এই সময়টাতে 1800 খ্রিস্টাব্দে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে 1841 সালে, মাইকেল মধুসূদন 1824। তার মানে কি, তখন কোনো প্রকারের আমাদের সাহিত্য গ্রন্থ ছিল না পড়াবার মতো। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খুলেছিল 1801 সালে। তখন বইয়ের সংকট দেখা দেয়, তখন তারা নিজেরাই বই লেখার জন্য প্রচেষ্টা করে। তোমাদের বইয়ের শেষের দিকে দেখবে কিছু মানুষের নাম আছে, যেমন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, এরকম পণ্ডিত ব্যক্তিগণ লেখালেখি শুরু করলেন এবং তারা বেছে নিলেন সাধু ভাষা, এবং তারা মনে করলেন সাধু ভাষাটাই বেস্ট। তখন থেকে সাধু ভাষাটার প্রচলন শুরু হলো। সাধু ভাষাটা কিভাবে আসলো? সাধুজনের, এটা ব্রাহ্মণরা বেশি ব্যবহার করতো, অর্থাৎ সাধুজনের ভাষা, সাধুজনের মধ্যে ব্যবহৃত, সাধুজনের মধ্যে ব্যবহৃত, অর্থাৎ শিক্ষিত মানুষরা, সাধুজনরা যে সাধু ভাষা ব্যবহার করতো সেগুলো ছিল মূলত সংস্কৃত ভাষা। সাধু ভাষার মধ্যে ব্যবহৃত ভাষা তারা যারা ব্যবহার করতো সেটা মূলত ছিল সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা, এটা পরীক্ষা আসতে পারে যে সাধুজনের মধ্যে ব্যবহৃত ভাষাগুলো কি ছিল? সংস্কৃত ভাষা। সংস্কৃত মানে কি? সংস্কৃত শব্দ অর্থ হলো সংস্কার করা। এটি ছিল মূলত আর্য ভাষা, অর্থাৎ যীশু খ্রিস্টেরও 400 বছর পূর্বে এই ভাষাটা ছিল আর্য ভাষা। এটিকে সংস্কার করে, পরিমার্জন করে মানুষের ব্যবহার উপযোগী করা হয়েছে, তাই এটার নাম হয়েছে সংস্কৃত ভাষা। তো এই সাধু ভাষাটা তখন শুরু হলো। এখানে সাধু ভাষার মধ্যে, সাধুজনের মধ্যে যে ব্যবহৃত ভাষা সেটা ছিল সংস্কৃত ভাষা, এটা খুব ব্যবহার ছিল তাদের মধ্যে। তারপরে হলো আরেকজন ব্যক্তি বলেছিলেন সাধু ভাষা নিয়ে, সাধু ভাষা, এই যে সাধু ভাষাটা একটা সম্পদ ছিল আমাদের। সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের, শুধু বাংলাদেশ না, যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন সমগ্র বঙ্গদেশের, সমগ্র বঙ্গদেশের সাধু ভাষা সমগ্র বঙ্গদেশের কি সম্পত্তি। যেমন ভারতের কলকাতার মানুষরা তো বাংলায় কথা বলছে, তারাও বাঙালি। বাংলাদেশি হচ্ছে যারা বাংলাদেশে বাস করে তারা বাংলাদেশি, আর বাঙালি হচ্ছে যারা বাংলায় কথা বলে তারা সবাই বাঙালি। এই ছিল। এবার আমরা একটু সাধু এবং চলিত ভাষা সম্পর্কে, সাধু ভাষা সম্পর্কে জানলাম। এবার চলিত ভাষা সম্পর্কে একটু জানি। চলিত ভাষা সম্পর্কে জেনে আমাদের সাধু চলিতর আর কয়েকটা প্রশ্ন দিয়ে আজকের এই পর্বটা শেষ করে ফেলবো। আমরা দেখি চলিত ভাষা নিয়ে কথা বলি। চলিত ভাষা এটা মৌখিক ভাষা, মুখের ভাষা, সেটাকে লেখার ভাষায় প্রচলন করা হয়, তবে এটা সবার মুখের ভাষা না, বিশিষ্ট একটা অঞ্চল। এই চলিত ভাষাটা প্রচলিত হয়েছিল ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায়। তাহলে চলিত ভাষা, চলিত ভাষার জন্মটা কোথায় হয়েছিল? ভাগীরথী নদীর তীরে, এটা ভারতে আর কি। ভাগীরথী, ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায়, নদীর তীরবর্তী এলাকায়, তীরবর্তী, ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায়, হ্যাঁ এলাকায়। তাহলে পুরো প্রশ্ন আসতে পারে যে চলিত ভাষার জন্ম হয়েছে কোথায়? ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায়। আবার অন্যভাবে আসতে পারে ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার ভাষা কি ছিল, বা সেই ভাষাটা ছিল শুদ্ধ ভাষা এবং চলিত ভাষা হিসেবে সেটাকে আমরা মান হিসেবে ধরেছি। 22 নম্বর হিসেবে আমরা যদি দেখি, বাংলার যে আদর্শ চলিত ভাষা সেটাই এটা, এই ভাষাটাকে আদর্শ চলিত ভাষা বলা হচ্ছে। চলিত ভাষা হচ্ছে, চলিত ভাষা দুটো কাজ হচ্ছে। চলিত ভাষা আমরা কথাও বলছি, লিখছিও, তাই বলা হচ্ছে লেখার ভাষা ও মুখের ভাষা। চলিত ভাষা হচ্ছে লেখার ভাষা ও মুখের ভাষা। তাহলে আমরা দেখলাম সাধু ভাষা হলো শুধুমাত্র লেখার ভাষা, চলিত ভাষা হচ্ছে লেখার ভাষা এবং আমাদের মুখের ভাষা। এবার যদি দেখি সাধু এবং চলিত ভাষার মধ্যে আমরা কিছু পার্থক্য দেখব, কিছু বৈশিষ্ট্য দেখব।
তোমাদের পৃষ্ঠা নম্বর 6 দিয়ে দেখো সাধু ভাষার বৈশিষ্ট্য। আমরা একবারে লিখবো এভাবে সাধু ভাষা, এভাবে লিখে আমরা লিখবো সাধু ভাষার বৈশিষ্ট্য। একবার লিখবো সাধু ভাষার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য, সাধু ভাষার বৈশিষ্ট্য তোমার বই 7টি দেওয়া আছে, আমরা এগুলো এক একে দেখবো। 1 নাম্বার দিয়ে দেখবো, বলছে যে ক্রিয়াপদ। প্রধান পার্থক্য হলো ক্রিয়াপদে। ক্রিয়া কি? অর্থাৎ ভার্ব। আমরা দেখি ক্রিয়াপদের ইংরেজিতে আমরা বলি ভার্ব। এই যে ক্রিয়াপদ আছে বা ভার্ব আছে, এই ক্রিয়াপদের রূপ পূর্ণাঙ্গ, অর্থাৎ অনেক লম্বা, রূপটা দীর্ঘ সেটা বলতে পারি, অথবা পূর্ণাঙ্গ, যেভাবেই বলি না কেন পূর্ণাঙ্গ, তবে দীর্ঘ বলাটাই ভালো ছিল। একটু উদাহরণের সাহায্যে দেখি। যেমন একটা শব্দ হলো করব, সেটাকে এই যে দীর্ঘ হিসেবে বলছে করিব। খাইব, যাইব, হ্যাঁ এরকম আর কি। 2 নাম্বার হচ্ছে প্রোনাউন, যেটাকে আমরা বলছি সর্বনাম পদের, যেটাকে বলছি আমরা প্রোনাউন। অর্থাৎ ইউ, অর্থাৎ তুমি, আই, আমি, তুমি, আমি, সে, এগুলো হচ্ছে প্রোনাউন অর্থাৎ সর্বনাম। এই সর্বনাম পদেরও পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হয়। যেমন তার, এটা হচ্ছে চলিত ভাষায়, কিন্তু সাধু ভাষায় বলে তাহার, তাহাদের, হ্যাঁ তাহারা। সর্বনাম পদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহার হয়, পূর্ণাঙ্গ রূপ। যেমন তাহারা, এখানে যেমন করিব দেওয়া গেল। আর একটা দেখি আমরা, তারপরে বলছে যে অনুসর্গের পূর্ণরূপ। অনুসর্গ এক ধরনের অব্যয়, অর্থাৎ যেগুলো শব্দের সাথে শব্দের সম্পর্ক জুড়ে দেয় আর কি, অনুসর্গ। তো অনুসর্গের এটা পূর্ণরূপ হবে, অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ। এখানে অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ থাকবে, যেমন হইতে, ঘর হইতে 2 পা ফেলিয়া। ওই যে হইতে অর্থাৎ হতে কথাটা বলা হচ্ছে হইতে, তাহলে কি হলো অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ। এই হইতেটা হলো অনুসর্গ, এটা মনে রাখতে হবে, পরীক্ষা আসতে পারে। হইতে কোন ধরনের শব্দ বা কোন ধরনের পদ, এটা হলো অনুসর্গ। দিয়া, এখন আমরা বলি দিয়া, এগুলো হলো অনুসর্গ। তারপরে আরো কিছু বৈশিষ্ট্য আছে, প্রধান বৈশিষ্ট্য 4 নাম্বারে আমরা দেখব, যেখানে তৎসম শব্দ বেশি বসে। তৎসম শব্দ, যেটাকে আমরা বলছি সংস্কৃত শব্দ। তৎসম শব্দ মানে সংস্কৃত শব্দ, এগুলোর প্রয়োগ বেশি, এখানে খুব প্রয়োগ করা হয় সংস্কৃত শব্দ, কারণ ভাষাটাকে একটু গম্ভীর করার জন্য প্রয়োগটা বেশি হয়। এবং তোমার বইয়ে কিছু শব্দ দেওয়া আছে তৎসম শব্দ, এগুলোও দেখা গেল তোমার এমসিকিউ হিসেবে আসবে, যে দেখা গেল কোনটি নিচের কোনটি তৎসম শব্দ। যেমন এটা হলো হস্ত, অর্থাৎ হাত। তারপরে বলা হচ্ছে মস্তক, মাথা, মস্তক। তারপরে হলো ঘৃত, অর্থাৎ ঘৃত। তারপরে ধৌত, অর্থাৎ ধুয়ে ফেলা, ধোয়া, ধৌত। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন সূর্য, চন্দ্র, জ্যোৎস্না। 5 নাম্বারে আমরা দেখি, 5 নাম্বারে গিয়ে দেখি, এখানে বলা হচ্ছে উচ্চারণ গুরু গম্ভীর, অর্থাৎ খুব জমিদারি চাল আর কি, গুরু গম্ভীর। এই ভাষাটা একটু গম্ভীর ভাষা, অনেক ডিমান্ড। যেমন এই শব্দগুলো উচ্চারণ করলেই বোঝা যায়, হস্ত, মস্তক, ঘৃত, ধৌত। তো আমি যদি বলি যে আমি হস্ত ধৌত করিতেছি, আর এখন যদি আমি বলি আমি হাত ধুইতেছি বা হাত ধুচ্ছি, তাহলে কত সহজ হয়ে যায়, হালকা হয়ে যায়। এই জন্য হচ্ছে গুরু গম্ভীর। এবং আরেকটা কথা বলা যায় মার্জিত, এই শব্দটাও যায়,
যে এইসব এগুলো হলো একটু মার্জিত, রুচিশীল। 6 নম্বরে আমরা মনে রাখবো যে ব্যাকরণের অনুসারী, এটা খুব পরীক্ষায় আসে। এই যে 6 নাম্বারটা, 4 নাম্বার, 5 নাম্বার, এগুলো বেশি পরীক্ষায় আসে। 6 নাম্বার হচ্ছে 6 নাম্বারে কি, যে ব্যাকরণের অনুসারী সাধু ভাষা কি সুনির্ধারিত, অর্থাৎ সাধু ভাষার যে ফরম্যাটটা আছে এটা হলো সুনির্ধারিত, অর্থাৎ এটা ফিক্সড, একদম কোনো নড়চড় নেই। আর কি আছে, ব্যাকরণের অনুসারী, এটা ব্যাকরণকে ফলো করে, ব্যাকরণের নিয়ম মেনে চলে। এক কথায় ব্যাকরণের অনুসারী, এই কথাটার অর্থ হচ্ছে ব্যাকরণের নিয়ম মেনে চলে। তাহলে সাধু ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে, ব্যাকরণের বাইরে যায় না, ব্যাকরণের অনুসারী। আর একটা আছে যে যেহেতু সুনির্ধারিত এবং ব্যাকরণ অনুসারী, তাই এটি অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়। তাহলে আমরা পেলাম এই লাইনের মধ্যে সাধু ভাষা সুনির্ধারিত, ব্যাকরণের অনুসারী, যেহেতু সুনির্ধারিত তাই এটি অপরিবর্তনীয়, পরিবর্তন করা যায় না। 7 নম্বরে হচ্ছে আমরা এই সাধু ভাষায় কি করি না, বক্তৃতা দিতে পারি না। বক্তৃতা, সাধু ভাষা হলো বক্তৃতা দেওয়া যায় না। আর কি করা যায় না, নাটকের যে সংলাপ, এই নাটকের ডায়লগ, এগুলো দেওয়া যায় না, অর্থাৎ নাটক রচনা হয় না সাধু ভাষায়। নাট্য সংলাপ, ডায়লগ এক কথায় নাট্য সংলাপের অনুপযোগী, অনুপযোগী, এটা একটা ইম্পর্টেন্ট কথা, বক্তৃতা এবং নাট্য সংলাপের অনুপযোগী। ঠিক এটার উল্টোটা হচ্ছে চলিত ভাষা, ঠিক এটার একদম উল্টোটা হচ্ছে চলিত ভাষা। আমরা চলিত ভাষাটাকে একদম সংক্ষেপে আলোচনা করে শেষ করব। দেখবো যে চলিত ভাষার বৈশিষ্ট্য, এখানে 7টা দেওয়া আছে, আমরা এক লাইনে এগুলোকে বর্ণনা করব। যেমন চলিত ভাষার বৈশিষ্ট্য, চলিত ভাষার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য এখানে লিখি, চলিত ভাষার বৈশিষ্ট্য। চলিত ভাষার বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। ওখানে বলা হয়েছিল যে ক্রিয়াপদ, সর্বনাম পদ, অনুসর্গ ওগুলো দীর্ঘ, এখানে হ্রস্ব বা সংক্ষিপ্ত। তাহলে আমরা একবারই লিখব, এবারে একবারই লিখব 3টা পয়েন্ট। ক্রিয়াপদ, তারপরে হচ্ছে সর্বনাম পদ, সর্বনাম পদ ও অনুসর্গের, একবারে সংক্ষিপ্ত, অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। আমরা উদাহরণ সাহায্যে দেখব। এখানে যেমন এখানে প্রথম ক্রিয়াপদ, ক্রিয়াপদটা দিয়ে দেখি। ক্রিয়াপদ যদি দিই আমরা, হ্যাঁ, ওখানে ছিল করিব, ওখানে লিখব করেছি। এটা আবার সাধু হলে হয়তো করিয়াছি। সর্বনাম, সর্বনামে গিয়ে আমরা যদি দেখি সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ তারা বা তাদের, এটা দেই তাদের। আবার অনুসর্গ যদি দেখি, ওখানে ছিল হইতে, এখানে হবে হতে, এই সংক্ষিপ্ত রূপ। তারপর আমরা আরো ছোট করে লিখবো 2 নম্বরে। ওখানে ছিল তৎসম শব্দ বেশি বসে, এখানে আমরা লিখবো তদ্ভব, তদ্ভব শব্দ। এখন তদ্ভব শব্দ এভাবে না লিখে সিরিয়ালি লিখে দিই, তাহলে এটা একটা বোঝানোর ব্যাপার আছে একটু। বলছে অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, সব শব্দ চলিততে ব্যবহার হয়। দেশি বিদেশি শব্দের ব্যবহার বেশি, ব্যবহার বেশি। এখন তোমাদের কাছে এই শব্দটা নতুন, অর্ধ তৎসম এবং তদ্ভব। একটা শব্দ দেখি, যেমন মনে করো কৃষ্ণ। এই যে কৃষ্ণ শব্দটা,
এই কৃষ্ণ শব্দটা হলো সংস্কৃত, সংস্কৃত যেটা সংস্কৃত সেটাই তৎসম, তৎসম। তৎ মানে হলো তার, সম অর্থ হলো সমান, তৎসম শব্দ অর্থ হলো তার সমান। কার সমান? এই সংস্কৃতের সমান, অর্থাৎ সংস্কৃত শব্দটাই হুবহু এখানে বসেছে, তাই এটার নাম হলো তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। এবার এই যে কৃষ্ণ শব্দটা, এটাকে আমরা এই জায়গায় লিখলাম কেষ্ট, একটু পরিবর্তন হয়ে গেল, এই যে একটু পরিবর্তন হলো, তাই এটা অর্ধ তৎসম, এটা অর্ধেক তৎসম আর কি, অর্ধ তৎসম। তাহলে এই কৃষ্ণ শব্দটা এখানে গিয়ে হলো কেষ্ট, এটা অর্ধ তৎসম। আর কেষ্ট শব্দটাকে যখন আমরা বলবো কালা বা কালো, তখন সেটা হবে তদ্ভব, তদ্ভব। অর্থাৎ এই কৃষ্ণ শব্দ থেকে চলে এসেছে কেষ্ট, কেষ্ট থেকে হয়েছে কালা, তার মানে হলো তৎসম, এটা অর্ধ তৎসম, এটা তদ্ভব। ঠিক তেমনি বলেছিলাম যে হস্ত, হস্ত শব্দটি বলেছিলাম, হস্ত শব্দের অর্থ হলো হাত, তো হস্ত শব্দটা ছিল সংস্কৃত বা তৎসম, সেখান থেকে হস্ত এটা হচ্ছে অর্ধ তৎসম, হাত শব্দটি হচ্ছে তদ্ভব। এবার আমরা যদি দেখি আর একটা পয়েন্ট দিয়ে শেষ করব, ওটা ছিল গুরুগম্ভীর, আর এটা হচ্ছে হালকা, হালকা। হালকা শব্দটাকে আমরা বলি চটুল, এটা বড় ক্লাস শিখলে এই শব্দটাও পাবে। অর্থাৎ চলিত ভাষার শব্দগুলো হচ্ছে হালকা বা চটুল, চলিত ভাষা হালকা বা চটুল। এটা হালকা হওয়ার কারণে এটা গতিশীল, খুব স্পিডে বলা যায়, গতিশীল, হালকা বা গতিশীল। এবং ওটা ছিল অপরিবর্তনীয়, ব্যাকরণ নিয়ম মানে তার উল্টাটা পরিবর্তনীয়, এটাকে পরিবর্তন করা যায়, চেঞ্জ করা যায়। এক কথা সাধু ভাষার বৈশিষ্ট্যের উল্টোটাই হচ্ছে চলিত ভাষার বৈশিষ্ট্য। আর একটা ভালো একটা ইয়ে আছে, সেটা হলো জীবন্ত। এই ভাষাটা হলো জীবন্ত ভাষা, অর্থাৎ বই, বই তো একটা মৃত জিনিস, তার প্রাণ নেই, শুধু বইয়েই লেখা হচ্ছে সাধু ভাষা, কিন্তু আমরা দৈনন্দিন ব্যবহারে চলিত ভাষা ব্যবহার করছি, তাই এই ভাষাটার নাম হলো জীবন্ত ভাষা। প্রশ্ন আসতে পারে যে জীবন্ত ভাষা কোনটি, তাহলে উত্তর হবে চলিত ভাষা। এবং লোকায়ত, জীবন্ত এবং লোকায়ত, অর্থাৎ মানুষে এটা ব্যবহার করে, লোকায়ত। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল সাধু এবং চলিতের পার্থক্য এবং ভাষার উদ্ভব, ভাষা কাকে বলে। আশা করি তোমাদের উপকারে আসবে, এবং যে পয়েন্টগুলো দেওয়া হচ্ছে শুধু এই পয়েন্টগুলো পড়লেই তোমাদের যথেষ্ট, এবং মনে রাখলেই আগামীতে হয়তো পরবর্তী ক্লাসে এগুলো আরও সহজে বুঝতে পারবে। তো ভালো থেকো, এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।